নমস্কার। আজকে বলবো হচ্ছে ধনু রাশিকে নিয়ে। ধনু রাশির ক্ষেত্রে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে এই 11ই মার্চ 2026 জুন মাসের 2 তারিখে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে। দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাওয়া মানে উচ্চাভিলাষী হয়ে যাওয়া, কারণ মিথুন রাশিতেই মার্গী হচ্ছে। বকরি ছিল এতদিন, এবার মার্গী হয়ে যাচ্ছে। কীরকম প্রভাব দিবে? কারণ শনিদেবের তো ঢাইয়া চলছে, শনির সাথে তো একই মানে কেন্দ্রে অবস্থান করছে শনি, নিজের নক্ষত্রে শনি থাকছে উত্তরা ভাদ্রপদে। আবার দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে মার্গী হচ্ছে। কীরকম প্রভাব দিবে, কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আজকে মূলত 3টি গ্রহকে নিয়ে আলোচনা করব, কারণ দেবগুরু বৃহস্পতি বিশেষভাবে প্রভাবিত করবে এই মানে ধনুরাশিকে। আর ধনুরাশির ক্ষেত্রে এই যে 3টি গ্রহ, দেবগুরু বৃহস্পতি শনি এবং রাহু, এই 3টি গ্রহকে বিশেষভাবে প্রভাবিত করবে এই সময়কালে। অপরদিকে তো কেতু রয়েছে ভাগ্যের ঘরে, কেতুরও পরিবর্তন রয়েছে, সেটা অন্য সময় আলোচনা হবে। তো দেবগুরু বৃহস্পতি এই যে সপ্তম ঘরে মার্গী হচ্ছে, তো সপ্তম ঘরে মার্গী হয়ে যাওয়া মানে তার পঞ্চম দৃষ্টি তো লাভের ঘরে পড়ছে, তো লাভের দিক থেকে একটা অন্যরকম ফ্যাক্টর আসছে, ভালো সংকেত। কারণ পঞ্চম যে দৃষ্টিটা, সেই দৃষ্টিটা পড়ছে তুলা রাশির উপরে। তো তুলা রাশি হচ্ছে কি শুক্রের একদম উচ্চ ঘর তুলা, এবং যে মুহূর্তে মার্গী হচ্ছে সেই মুহূর্তে কিন্তু শুক্র শনির সাথে অবস্থান করছে চতুর্থ ঘরে। এটা একটা পার্ট। আবার তারপরে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি দিয়ে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে নিজের নক্ষত্র অবস্থান করে, যেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র সম্পর্কে এর আগে বহু কিছু আলোচনা করেছি। তো মার্গী হচ্ছে নিজেরই নক্ষত্রে, এবং এই যে নক্ষত্রটা, এই নক্ষত্রটা মানে প্রচণ্ড ধৈর্যশীল নক্ষত্র, এবং এর যে একটা মানে জীবন মান, মানে জীবনের যে একটা মান, সেটা কিন্তু অন্যরকম পৃথক। এই পুনর্বসু নক্ষত্রের যে গাছের সিম্বল, সেই গাছের সিম্বল কিন্তু দেওয়া হয়েছে বাঁশ গাছকে। তো বকরি অবস্থায় যখন ছিল, স্লোনেস ছিল কিছুটা। তো বাঁশ গাছ কী হয়, ফিটে ফিটে কিন্তু বাড়ে। তো এবার মার্গী হচ্ছে, তো এবার মানে সমাজে যথেষ্ট মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, কারণ ব্যক্তিত্বটাকে নিখার করবে এই দেবগুরু বৃহস্পতি রাশির উপর, নিজের রাশিকে দেখছে। তো বাঁশ গাছ একসময় এমন বড় হয় যে আশেপাশের গাছগুলোকেও কিন্তু ছোট মনে হয়। তো দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে মার্গী হচ্ছে, খুবই পবিত্র নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র। যে নক্ষত্র আমাদের বলছে যে শ্রীরামচন্দ্রের আবির্ভাব কিন্তু এই নক্ষত্রে হয়েছিল, আমাদের পরম প্রেমময় প্রভু, সবার প্রভু, সূর্য বংশ। কারণ এই নক্ষত্রের যে মানে অধিপতি, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন আমাদের মা অদিতি। সূর্য বংশ উঠে আসছে এই নক্ষত্র থেকে। যাই হোক, এটা পরব একসময় আলোচনা করবো আবার। কিন্তু এই নক্ষত্র অবস্থান, নিজের নক্ষত্র অবস্থান করেই রাশির উপর দৃষ্টি দিচ্ছে। তো রাশির উপর যদি দৃষ্টি দেয়, তো গুরুর দৃষ্টি, দেবগুরু বৃহস্পতি নিজের রাশিকে দেখছে, শুভ গ্রহ নিজের নক্ষত্র অবস্থান করে। তো রাশিটার কি হতে পারে ধনু রাশির এই সময়কালে? গুরু নিজের রাশিকে দেখছে, নিজের ঘরকে দেখছে, নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, ব্যক্তিত্বটাকে দেখছে। রাশি মানেই তো ব্যক্তিত্ব। তো গুরু হচ্ছে কি মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু দিবে, তার সাথে কি দিবে? পর উপকারিতা, মায়া, মমতা, সমস্ত কিছু দিবে। তো কারণ গুরু মানেই তো ক্ষমার ক্ষমার চোখ, এক কথায় অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা, জ্ঞানের আলো দেওয়া, প্রকাশ দেওয়া, যার মধ্যে মায়া থাকবে, মমতা থাকবে, পর উপকারিতার স্বভাব থাকবে, যেটা আমরা ভুলে গেছি এই বর্তমান যুগে। যে উপকার কি, উপকার কি জিনিস আমরা ভুলে গেছি। আমাদের যদি আজকে কোনো বিপদ হয়, তাহলে আমরা কিন্তু ভাবি যে আমাদের ঈশ্বরের পরীক্ষা করছে, কিন্তু বাইরের লোক কিন্তু ভাবে এ পাপী লোক, যার জন্য এর দুর্দশা হয়েছে। এটাই তো সেই রকম এই যে মায়া মমতা, পাশে দাঁড়ানোর যে ক্ষমতা, সহযোগিতার হাত বের করা, এগুলো কিন্তু বুঝাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই মার্গী অবস্থানে, যেগুলোর দিক থেকে আমরা অনেক পিছনে চলে গেছি। আমরা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বুঝি না। তো ধর্ম জিনিসটা উঠে আসবে এই সময়কালে বিশেষভাবে। তো দেবগুরু বৃহস্পতি নিজের রাশিকে দেখছে। এবার দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টি, সেটা পড়ছে যে আবার শনির মূল ত্রিকোণ রাশি, সেটা হচ্ছে কুম্ভ রাশিতে। তো কুম্ভ রাশি, সেই রাশিতে আবার রাহু অবস্থান করছে, তার সাথে আবার একাধিক গ্রহ অবস্থান করছে। তবে সাময়িক, যেমন মঙ্গল থাকছে, মঙ্গল বেশি দিন থাকবে। মঙ্গল থাকছে, সূর্যদেব থাকছে, সূর্য আবার রাশির মাসের মধ্যভাগে রাশি পরিবর্তন করবে। বুধ থাকবে একদম এপ্রিল মাসের 11-12 তারিখ পর্যন্ত। এই যে অবস্থানগুলো, গুরুর দৃষ্টি পেয়ে যাচ্ছে, মার্গী গুরুর দৃষ্টি তৃতীয় ঘরে পেয়ে যাচ্ছে। তো তৃতীয় ঘরের যে প্রভাব,
সেই জিনিসগুলো তৃতীয় ঘর থেকেও সহযোগিতা জিনিসটাকে বোঝায়, সাহায্য জিনিসটাকে বোঝায়, সমাজে যোগাযোগ জিনিসটাকে বোঝায়। এইগুলো জিনিস এবার নিজের নক্ষত্রে অবস্থান করছে, তাহলে এগুলো জিনিস কিন্তু উঠে আসবে এই সময়কালে। এবার কোন দিক থেকে সুবিধাটা পাবে? তো সুবিধাগুলোই সবার প্রথমে বলি যে মানে নতুন যোগাযোগ পাবে লাভের ক্ষেত্রে। সমাজে যাদের সাথে উঠা বসা করবে সেখানে পরিচিতিটা যথেষ্ট বৃদ্ধি পাবে, নতুন নতুন যোগাযোগ হবে, আর্থিক লাভের বহু সুযোগ সুবিধা জীবনে লাভ করবে এই সময়কালে। কোনো না কোনো দিক থেকে লাভ জিনিসটা চলে আসবে। এবার তৃতীয় ঘরে নবম দৃষ্টিতে তো বিশেষ কৃপা থাকে। আর তৃতীয় ঘরটা কি পুরুষার্থ পরাক্রম, এই জিনিসটাকে বোঝায়। তো গুরুর দৃষ্টি রাখছে তৃতীয় ঘরে, আর তৃতীয় ঘরে এই সময়কালে সূর্য সাময়িক, কিন্তু মঙ্গল থাকবে, বুধ থাকবে, রাহু থাকবে। তো এদের যে একটা নেগেটিভ একটা প্রভাব থাকবে, সেই প্রভাবটাকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে কাটাবে। অর্থাৎ যে একটা উগ্রতা স্বভাব, সেই জিনিসগুলো কাটাবে। এবং এই সময়কালে ধনুরাশির মধ্যে পরিশ্রম করার একটা ক্ষমতা মানে খুবই জাগবে। যে কোথাও যেতে হবে, কোনো কর্মক্ষেত্রে পরিবর্তন যাত্রা করতে গেলে তার দিকে যে একটা এনার্জি পাওয়ার, সেই জিনিসটা যথেষ্ট কাজে লাগবে। তারপরে ম্যানেজমেন্ট জিনিসটাকে যথেষ্ট করতে পারবে। টেকনিক্যাল লাইনের সাথে যারা নেটওয়ার্কিং কাজের সাথে যুক্ত রয়েছে, সেই কাজগুলো এই সময়কালে ভালো হবে। কঠোর পরিশ্রম করবে, সমাজে বড় বড় লোকদের সাথে উঠা বসা হবে, কথা বলার টেকনিক সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাবে এই সময়কালে। কারণ বুধের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। রাহু যে অ্যাম্বিশন স্বপ্ন দেখাবে, সেই জিনিসগুলোকে সাকার করবে। বুধের ম্যানেজমেন্ট ক্ষমতা, বুধের স্মরণশক্তির সেই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হচ্ছে। গুরুর জ্ঞান লেগে যাবে। এবং তৃতীয় ঘর কাগজপত্র, ডকুমেন্টেন্সি, এই সমস্ত কাজগুলো কিন্তু এই সময়কালে যথেষ্ট ভালো হবে। এবার দেবগুরু বৃহস্পতি তো অবস্থান করছে সপ্তম ঘরে। তো যারা পার্টনারশিপে নতুন কোনো হয়তো ব্যবসা বাণিজ্য করবেন পার্টনারশিপে, তাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো হবে। নতুন কোনো এগ্রিমেন্ট, নতুন কোনো চুক্তি। সপ্তম ঘর হচ্ছে কি আমাদের রোজগারের ইনকাম, ব্যবসা বাণিজ্যের ঘর। আর তৃতীয় ঘর হচ্ছে যোগাযোগের ঘর। তো কোনো বড় মহাজনের সাথে আবার চুক্তি হওয়ারও সম্ভাবনা থাকবে। দেবগুরু বৃহস্পতির এই অবস্থান, চতুর্থ ঘরেরও তো দেবগুরু বৃহস্পতির অধিপতি, চতুর্থ ঘরে তো শনি অবস্থান করছে। তো শনিও তো মানে নিজের নক্ষত্রে আবার ওই এখন হয়ে যাচ্ছে অস্ত। কিন্তু গুরুর যে প্রভাব, সেই গুরুর প্রভাব শনির দুষ্প্রভাবকে কাটিয়ে দিবে। তবে শনি যে নক্ষত্রে অবস্থান করছে, সেই নক্ষত্রে অবস্থান মানেও কিন্তু একটা ধৈর্য, মেডিটেশন। অধৈর্য হলে চলবে না, ধৈর্য ধরেই কাজ করতে হবে, কিন্তু হিসাব মেনটেন করে করতে হবে এবং রিভাইজ মেরে মেরে করতে হবে। যে ওভার কনফিডেন্স সেই জিনিস নিয়ে আসা যাবে না, যে আমি করে ফেললাম, আমার সেকেন্ড পেজে ভুল রয়েছে কি না সেটা কিন্তু দেখা অবশ্যই উচিত। কারণ শনি হয়ে যাচ্ছে অস্ত, শনি অস্ত হচ্ছে নিজের নক্ষত্রে। আর যে নক্ষত্রে অস্ত হচ্ছে সেটা কিন্তু ম্যাথামেটিক্স, অঙ্ক, হিসাব, বিশ্লেষণ, ডিসিশন নেওয়ার ক্ষমতা, এগুলো দিক থেকে বিবেচনা, পুনর্বিবেচনা করার একটা প্রভাব থাকবে। কিন্তু গুরুর যে জ্ঞান, সেই জ্ঞানের আলোতে সেইগুলো জিনিস আবার নতুন মানে সেইগুলো জিনিস আরও ভালো হয়ে যাওয়া। যে কোথাও হয়তো কেউ টেন্ডার জমা দিচ্ছে কোনো কাজের জন্য, সরকারি কাজের জন্য হোক বা বেসরকারি কাজের কোনো চেষ্টার জন্য, কোনো কিছু একটা চেষ্টা করছে, সেখানে হয়তো কোনো একটা ওয়ার্ড ছাড়া পড়ে গেছে, সেই জিনিসগুলো মনে পড়বে। মানে যে জিনিসটা হবে সেই জিনিসটা নিখুঁতভাবে এই সময়কালে করার চেষ্টা করতে হবে বা হবে এই সময়কালে, এবং তাতে প্রাপ্তির যোগও থাকছে। এবং নতুন কোনো ব্যবসা বাণিজ্যের জন্য একটা কোনো ডকুমেন্ট, সেইগুলো কিন্তু এই সময়কালে প্রাপ্তির যোগ থাকছে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে। এবার দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরের অধিপতি, শনি চতুর্থ ঘরে অবস্থান করছে। শনি তৃতীয় দৃষ্টি পড়ছে যেই একদম বিশ্বরাশির উপর পড়ছে। আর বিশ্বরাশির অধিপতি শুক্র এই সময়কালে শনির সাথে অবস্থান করছে। বিশ্বরাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কি, শুক্র তো রাশির অধিপতি বিশ্বরাশির। আর এই শুক্র হচ্ছে ধনু রাশির ক্ষেত্রে কি লাভের ঘর, যেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি, তুলা রাশির অধিপতি। আর শুক্র শনি জ্যোতি, তার দৃষ্টি থাকছে কর্মের ঘরেও। তো কর্মের ঘরেও কিন্তু অবস্থান যথেষ্ট ভালো, কারণ শুক্র শনির জ্যোতিতে তৈরি হয়ে যায় একটা কৃত্রিম মানে কেতু। আমাদের লাল কিতাব বলছে যে কেতুটা হচ্ছে মানে শনির মতন পবিত্র, শনিকে ন্যায়াধীশ বলা হয়। এখানে তো শনির প্রভাবও কিন্তু যথেষ্ট ভালো থাকবে এই শুক্র শনির এই জ্যোতিতে। তবে শুক্র 26 তারিখ পর্যন্ত থাকছে। আর কেতু তো ভাগ্যের ঘরে অবস্থান করছে, কেতু ভাগ্যের ঘরে সিংহ রাশিতে অবস্থান করছে। এবং এই মাসের শেষের দিকে আবার কেতুও কিন্তু হয়ে যাচ্ছে মানে নক্ষত্র পরিবর্তন করবে, নিজের নক্ষত্র মহাঘাতে চলে আসবে। তো যাই হোক, শনির যে তৃতীয় দৃষ্টি বিশ্ব রাশিতে পড়ছে, এই বিশ্ব রাশিতে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে। আর শুক্র হচ্ছে বিশ্ব রাশির অধিপতি, শুক্রের সাথে শনির এই সময়কালে জুতি। আর দেবগুরু বৃহস্পতি সেই শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিকে দেখছে, শনির উচ্চ ঘর তুলা রাশিকে দেখছে। মানে দৃষ্টিগুলো অদ্ভুতভাবে পড়ছে এই সময়কালে। খুব ভালো অবস্থান ধনুরাশির ক্ষেত্রে। শুক্র শনির জ্যোতির দৃষ্টি কর্মের ঘরে পড়ছে।
তারপরে শনি দশম দৃষ্টি দিয়ে তো রাশিকেও দেখছে, অর্থাৎ শনির যে দুষ্প্রভাব, এই দুষ্প্রভাবগুলোও কিন্তু এই সময়কালে কাটবে এবং চারিদিক থেকে একটা উন্নতির যোগ থাকছে। হ্যাঁ, তবে কি সাবধান, সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু সাবধান, যে ধার্মিক মনোভাব, একটু ঈশ্বরের প্রতি চিন্তা, বেশি জ্ঞান দিয়ে দেওয়া সংসার জীবনে, যেটা হচ্ছিল না সেটা হবে এখন, যে পার্টনারকে, নিজের লাইফ পার্টনারকে হয়তো বেশি করে প্রেশার দিবে যে একটু ধর্মপথে থাকো, ধর্মের কথা বলো, ধর্ম, এই যে জ্ঞানগুলো বা গুরুজনের মতন একটু বা বেশি জ্ঞান দিয়ে দেওয়া সংসার জীবনে, এদিক থেকে কিন্তু আমার বেশি একটু সাবধান, তাতে কিন্তু আমার গণ্ডগোলের সূচনা হয়ে যাবে। যে বেশি জ্ঞান, গুরুজনের বেশি জ্ঞান চলবে, হয়তো কেউ সেটা নিতে পারবে, হয়তো কেউ নিতে পারবে না, যারা নিতে পারবে না তাদের মধ্যে অশান্তি গণ্ডগোল লাগবে, তাহলে এদিক থেকে কিন্তু আবার বিশেষভাবে সাবধান। এবং তার সাথে কি সাবধান, তার সাথে নিজের শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু সাবধান, কারণ অস্ত শনির একটা প্রভাব থাকবে, অস্ত শনির প্রভাব থাকবে, ব্যথা বিষ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে, কারণ উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান করছে, মেডিটেশনের দেবতা, আহির বুধের না, যাকে শেষ নাগের সাথে তুলনা করা হয়েছে, শিয়রি বিষ্ণু শেষ নাগের উপর শয়ন করছে, যিনি হচ্ছেন লালন পালন কর্তা, তো তিনি শয়ন করছে, তাহলে কতটা সাবধানে থাকতে হবে যে তার শয়নে যেন না ব্যাঘাত হয়, অর্থাৎ কিরকম তাহলে থাকতে হবে। তো যার জন্য এখানে শারীরিক অসুস্থতার জিনিসটাও দেখাচ্ছে, তবে পিতামাতার ক্ষেত্রে বেশি দেখাচ্ছে এই সময়কালে, এই দিক থেকে শরীর স্বাস্থ্যের দিকে সাবধান। এবং পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু যারা করছেন আর কি, ভুল বুঝাবুঝির থেকে যথেষ্ট সাবধান। এছাড়া গুরুর যে অবস্থান, চমৎকার অবস্থান, যে যেই কর্মই করুক সেই কর্মে আর্থিক যোগ থাকছে, যেই কর্মই করুক ভালো অবস্থান, এক কথায় বলতে গেলে চারিদিক থেকে উন্নতি, গুরু সম্বন্ধিত কাজকর্ম বিশেষ উন্নতি। যারা সোনা চাঁদি, সোনা চাঁদি, তামা, ব্রোঞ্জ, কাঁসা, পিতল এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, বাণী সংক্রান্ত কাজ করছেন, ট্রেডার হিসাবে কাজ করছেন, যে কোনো ট্রেডার, সরকারি বা বেসরকারি কর্মক্ষেত্রে কাজ করছেন, সব দিক থেকে উন্নতি। সেরকম যারা অলংকারের কাজের সাথে যুক্ত রয়েছেন, শুক্র শনি জ্যোতি, কর্মের ঘরে দৃষ্টি, জায়গা জমির কাজের সাথে যুক্ত রয়েছেন, লাক্সারি কোনো আইটেমের সাথে যুক্ত রয়েছেন, স্ত্রী বর্গীয় কাজের সাথে যুক্ত, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, এমন কোনো কাজ নাই যে উন্নতি হবে না ধনুরাশির। কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, এবং যোগাযোগের ব্যাপারে এদিকেও খেয়াল রাখতে হবে। অধৈর্য হওয়া চলবে না, রাস্তাঘাট ঠিক করে পারাপারি হওয়া লাগবে, একটুতেই মাথা গরম এগুলো কিন্তু করা চলবে না, কারণ ওদিকে মঙ্গল আর রাহুর জুতি থাকছে, এদিক থেকেও যথেষ্ট সাবধান। আমি গাড়ি চালাতে জানি বলে আমি চোখ বন্ধ করে গাড়ি চালাবো সেটাও তো না, দেবগুরু বৃহস্পতির তো দৃষ্টি পড়ছে, কিন্তু সে ভালো দিকটা তো উঠিয়ে নিয়ে আসতে হবে। রাহু কয়লা, সেই কয়লাকে জ্বালালে তো আগুন হবে, সেই আগুনের তাপে তো অনেক কিছুই হয়, আবার সেই কয়লা হাতে দিলে কালিও হয়, কালিও লেগে যায়, অতএব এদিক থেকেও সাবধান। সব কিছু বুঝে সুঝে করতে হবে, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। এই হবে পরিস্থিতি, এইরকমই একটা প্রভাব পড়বে ধনুরাশির ক্ষেত্রে। এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেব কর্গ দিবেন, গুরুর যারা দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেবেন, গুরুর সান্নিধ্যে থাকবেন, গুরুর পাঁচই আশীর্বাদ দিবেন, এগুলো কাজ করবেন। যে মন্দিরগুলোতে রান্নাবান্না হয়, ভোগ রান্না হয়, সেখানেতে মিষ্টি কুমড়া দিবেন, তারপরে কেশরের টিকা বেশি করে ব্যবহার করবেন, যথেষ্ট ভালো ফল দিবে, ভালো ফল পাওয়া যাবে। যে কোনো ট্রেনার, শিক্ষক বা বয়স্ক লোকের এই সময়কালে অভিশাপ দেওয়া যাবে না, অভিসম্পদ, মনের মধ্যে দুঃখ কষ্ট দেওয়া যাবে না, এবং বিশেষ করে কর্মক্ষেত্রে ছলনা করা যাবে না। যে যেই স্থানে কাজ করুক সেই স্থানে কোনো কারোর সাথে বেইমানি করা যাবে না, কারণ কর্মের ঘরে দৃষ্টি থাকছে শনির। আর তার সাথে কোনো বয়োজ্যেষ্ঠ লোককে কোনোরকমভাবে অপমানসূচক কথা বা দুঃখজনক কথা, আঘাতজনিত কথা, এই সমস্ত থেকে দূরে থাকা উচিত এই সময়কালে। আপনারা সবাই ভালো থাকেন, এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।